আমি নীলাদ্রিবাবুর কাছে আসবো। নীলাদ্রিবাবু, আপনি আমাকে বলুন যে আমরা সকলেই জানি যে বিজেপির কাছে এই 2/3 সংখ্যাগরিষ্ঠতা নেই, এমনকি বন্ধু দলেরাও যেমন বিজেডির মতো দল জানিয়ে দিয়েছে যে তারা এখনো এ বিষয়ে সিদ্ধান্ত নেয়নি তারা কি করবে করবে না। তাহলে এই বিলটা কোন উদ্দেশ্য নিয়ে সরকার নিয়ে আসছে? বিশ্বদা, আমাদের এটা বোধহয় বোঝা দরকার যে প্রথম কথা, শশী দিয়ে একটা কথা বললেন যে 4বারে সমস্যা হয়েছিল বলেই এক দেশে এক নির্বাচন কন্টিনিউ করা হয়নি। কারণটা বোধহয় ঠিক সেটা নয়। এক দেশে এক নির্বাচন কন্টিনিউ করা যায়নি, কোনো সমস্যা হয়েছিল বলে নয়। 67-তে রাষ্ট্রপতি শাসন। সুতরাং আমরা এক দেশ এক নির্বাচন বন্ধ করব না, রাষ্ট্রপতি শাসন জারি করার প্রক্রিয়াটা বন্ধ করব, সেটা বোধহয় ভাবা উচিত। 2 নম্বর, আপনার প্রশ্নে আসি। এটা বোধহয় বিজেপির বিল বলে দেখা ঠিক নয়। বিজেপির একার পক্ষে এটা পাশ করা সম্ভব নয়। আর যদি পাশ করতো বিজেপি 400 350 পেয়ে, সেটা কাম্য হতো না। এটা সারা দেশের একটা ইস্যু, দেশের খরচা কমানোর ইস্যু। এটাও বিশ্বদা মতে রাখতে হবে। আমরা ভাবছি শুরুতেই খরচা কমে যাবে, সেটাও না। এই নির্বাচনটা কিভাবে হবে, এক্সাক্ট প্রক্রিয়াটা কি? দুটো মেশিন থাকবে, একটায় থাকবে আপনার বিধানসভা ভোট হবে, একটায় ভোট দেবে লোকসভায়। অর্থাৎ আগে যেটা একটা ইভিএম এ কাজ হতো, সেখানে দুটো ইভিএম লাগবে। অর্থাৎ ইভিএম এর খরচাটা ইনিশিয়ালি বেড়ে যাচ্ছে, কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে ভোটের যে বিরাট খরচা সেটা কমে যাচ্ছে। এবার ভোটের খরচা কমলেই দেশের উন্নয়ন হবে এরকম কোনো কথা নেই, কিন্তু ভোটের খরচা কমানোটা কি দরকার আমাদের? আমরা কি মানুষের ট্যাক্সের টাকা? বাবু একটা কথা বলুন, শশী দিকে জিজ্ঞেস করুন। শশী, এই যে দুটো, উনি যেটা সিম্পল কথা বললেন, সরলীকরণ করে বলছেন দুটো মেশিন থাকছে, মেনে নিলাম। ভারতবর্ষের মতো বহুদলীয় দেশ, গণতান্ত্রিক দেশে, যেখানে একটা এত ভাষাভাষীর দেশ, যখন নির্বাচন হয়, লোকসভা নির্বাচন একটা ইস্যুর উপর ভিত্তি করে হয়, আবার বিধানসভা নির্বাচন একটা ইস্যুর উপর ভিত্তি করে হয়। তাহলে দুটো ইস্যুর উপর ভিত্তি করে দুটো নির্বাচন আমাদের এখানে আমরা চিরকাল দেখে এসেছি। আমি আসছি তো, এতে কি রাজ্যের বা আঞ্চলিক দলগুলির স্বাধিকার খর্ব হবে না? একবারই সেটাই তো বলছি যে দেখুন, এই যে বঞ্চনার বিরুদ্ধে লড়াই, এই বঞ্চনার প্রসঙ্গগুলো, এই যে 100 দিনের কাজে টাকা বন্ধ ইত্যাদি, তাহলে আর রাজ্য এগুলো নিয়ে আর বলবে না। একসঙ্গে নির্বাচন করবেন, আপনি জাতীয় স্তরেতে জাতীয় ইস্যুসগুলো নিয়ে বলবেন, তাহলে এগুলো ধামাচাপা পড়বে। কিসের ভয়? আমার বক্তব্য, আপনি ইভিএম এর কথা বললেন, কোন ইভিএম এর কথা বলছেন? এই ইভিএম এর আপনি ভোটিং পার্সেন্টেজটা দেখছেন তো, যে যখন ভোট লাইন শেষের দিকে দাঁড়িয়ে রয়েছে তখন কত পোল হয়েছে, তার 3 ঘন্টা বাদে আবার তার পার্সেন্টেজটা বেড়ে গেল, কাউন্টিং এর দিন পার্সেন্টেজটা বেড়ে গেল। এটা আমরা দেখলাম এবার বিধানসভায়। কোন ইভিএম এর উপর আপনি ভরসা করে এই কথাটা বলবেন? এবং এটা তো সত্যি যে অসুবিধাটা কোথায়, যদি নির্বাচন কেন্দ্রের একসঙ্গে, যেমন এখন বর্তমানে যে নির্বাচনের সিস্টেম আছে, পার্লামেন্টারি সিস্টেম, এটাতে অসুবিধাটা কোথায়? এই যে একটা স্পিরিট, আপনার কনস্টিটিউশনে যে স্পিরিট রয়েছে, যে গণতন্ত্র এবং কোঅপারেটিভ ফেডারেলিজম, এই সমস্ত কথা বলছে, এই স্পিরিটটাকে তো নষ্ট করছে। আপনি বলছেন যে আমাদের কিরকম একটা ধারণা যে একটা প্রেসিডেন্সিয়াল সিস্টেমে যাচ্ছে। এটা আমরা একা বলছি, সকলেই বলছেন। তাহলে এই ভাবনাটাও কেন আসবে? নিশ্চয়ই না, তার মধ্যে সার্বভৌম কিছু রয়েছে। আমার একটা প্রশ্ন মনে হচ্ছে, আমি তার আগে একটা বলবো, সেটা হচ্ছে আমি প্রথম মুগ্ধ হয়ে গেলাম। এতদিনে বিজেপি কিন্তু 1952 থেকে 1967-কে কত নম্বর দিচ্ছে। এতদিন নেহেরুর সব খারাপ ছিল, এতদিনে জানলাম যে নেহেরুর সময় ইলেকশন প্রসেসটা ভীষণ ভালো ছিল। আমি প্রথমে একটা কথা বলি, নীলাদ্রিবাবু যে কথাগুলো বলছেন, কথাগুলো শুনতে ভালো লাগে, ইয়ার সুদিং মনে হচ্ছে। বাস্তবে যে আমি প্রশ্নটা করেছিলাম, প্রশ্নটা উত্তর পেলাম না। এই যে বলছে খরচা অনেক বাড়বে, তো খরচা অনেক কমবে, তো কোথায় খরচাটা কমবে? আমি তো বলছি যে 5 লক্ষ কোটি টাকা কি সব বলছিল টলছিল, আর ওটার ভাগ আছে তো, সেগ্রিগেশন আছে। সরকারের খরচা তো 10 to 20%, 40,000 কোটি টাকা কম বেশি একটু আধটু, বাকি 60,000 কোটি টাকা তো। তারপরে বলছেন যে এই প্রশ্নের উত্তর পেলাম না, যে আপনি ফিক্সড টার্ম দেওয়ার জন্য যে ভোটটা করতে চাইছেন, আমি শশীতির কথাতে এন্ডোর্স করেই বলছি যে আপনি যে ফিক্সড টার্মের কথা বলছেন, ফিক্সড টার্মের পরে ধরুন একটা সরকার তার মেজরিটি হারালো, তাহলে সেই সরকার তাহলে কি প্রেসিডেন্ট রুল করবেন? তারপরে নাকি ওয়েটিং সিএম থাকবে? এই প্রশ্নগুলো তো আসছেই না, ওটা আছে, বলে দিন। ওটাতে আছে যদি কেউ তার লুজ করে, তার বাকি যে 3 বছর তার জন্য শুধু ভোট হবে। মানে কতটা, তাহলে আপনার খরচ আরো বাড়লো। আমি ক্লোজ করছি। খরচা হলো। আমি বলেছি যে এই যে ফান্দে পড়িয়া বগা কান্দেরে, এই যে গল্পটা দিচ্ছে, এই গল্পের পেছনে এটা হচ্ছে, আমি আপনাকে এই মুহূর্তে আমাদের ভারতবর্ষে যে সেন্ট্রাল
কোম্পানিগুলো ইভিএম বানায় প্রায় আপনার যে ইভিএমটা বানায় 20 লক্ষ ইভিএম তাকে রিসাইকেল করে চালাতে হয়। আপনি শুনে রাখুন, তাকে রিসাইকেল করে চালাতে হয়। অ্যানাদার 6 ইয়ার্স লাগবে 60 লক্ষ ইভিএম আরও অ্যাড করতে, যেটা অবাস্তব। নাম্বার 2, আবার বলছেন কি যে আচ্ছা আপনাকে কে অধিকার দিল যে আমি পাড়ার ড্রেন নিয়ে আলোচনা করার সময় আপনি ইউক্রেনের কথা বলতে হবে? কে অধিকার দিয়েছে আপনাকে? আপনি এটা ঠিক করে দেবেন যে ভারতবর্ষে আপনি বড় একটা লম্বা লোকসভার নির্বাচন এলে তার ইস্যুগুলো সবসময় রাজ্যের ইস্যুকে ধামাচাপা দেবে। আর হঠাৎ করে আপনি পঞ্চায়েত পুরসভাকে বাদ দিলেন, লোকাল বডিকে শুধুমাত্র একটু ম্যানেজ করার জন্য বিধানসভাটা নিয়ে আসলেন। এর পেছনে রিজনটা কি? যদি ডিফিকাল্টিসটা বিধানসভা লোকসভার জন্য হয় তাহলে পঞ্চায়েতের জন্য নয় কেন? আমার রামনাথ কোবিন্দ কমিটির যে রিপোর্ট, সেই রিপোর্টের অ্যানালিসিসে ছত্রে ছত্রে বলা আছে যে এটাকে নিয়ে এই যে একটা দেখানোর চেষ্টা করা হচ্ছে যে খরচা কম হবে। আপনি বলুন তো, 900 কোম্পানি অলমোস্ট একটা লোকসভা নির্বাচনে 900 কোম্পানি, একটা কোম্পানিতে যদি 100 সিআরপিএফ এজেন্ট লাগবে, 100 থাকে, 900 কোম্পানি মতো লাগে। আপনি পারবেন দিতে? আপনার সে স্ট্রেংথ আছে ভারতবর্ষে? অগ্নিবীর দিয়ে তো দেশ চালাচ্ছেন। সব গল্প গাথা দিয়ে শুধুমাত্র একটা হুইমস অ্যান্ড ফ্যান্সিজের মধ্যে দিয়ে চলার চেষ্টা করেন। সুমন, একটা প্রশ্ন আমার কাছে আসছে বারবার, যে এই বিল নিয়ে একটা সব থেকে বড় যে অভিযোগ, তাতে নির্বাচন কমিশনের হাতে অনেক বেশি ক্ষমতা দেয়া হচ্ছে। নয়া নিয়মে নির্বাচন কমিশন রাষ্ট্রপতিকে সুপারিশ করতে পারে যে কোনো রাজ্যে ভোট করানোর জন্য। ভারতের মতো যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় এটা কি সম্ভব? এটা কি পসিবল? মানে তুই যে পয়েন্টটা বলতে চাইছিস ওটাই হচ্ছে যে একনায়কতন্ত্রের দিকে ঠেলা। অর্থাৎ ইলেকশন কমিশন বলছে মানে কি, মানে প্রাইম মিনিস্টার বলছেন যে আমি এবার লোকসভা এবং বিধানসভাগুলো ভেঙে দেব, তুমি ভোটে যাও, ঠিক আছে। এখন কিন্তু আজকে আমাদের যে কনস্টিটিউশন আছে সেই কনস্টিটিউশন অনুযায়ী পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার পশ্চিমবঙ্গের নির্বাচিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তামিলনাড়ু। এবার আরেকটা জিনিস বিজেপি কনস্ট্যান্টলি ভুল বলে যাচ্ছে, কোনো রাষ্ট্রপতি শাসনের জন্য নির্বাচনের ওটা ব্রেক হয়ে যায়নি, আঞ্চলিক দলগুলোর উত্থান হচ্ছিল। কংগ্রেসের যে একাধিপত্য ছিল, স্বতন্ত্র পার্টি, বিজেপি ভুলে যাচ্ছে যে বিজেপির অর্ধেক লোক স্বতন্ত্র পার্টি থেকে এসছে। স্বতন্ত্র পার্টি যখন রাজস্থানে গভর্নমেন্ট আমাদের ভৈরব সিং শেখাওয়াত গভর্নমেন্ট করলো, স্বতন্ত্র পার্টি তৈরি করেছেন সম্ভবত মহারানী গায়ত্রী দেবী। আমি তো বলছি তারা যখন গভর্নমেন্ট করলো, তার মানে তুমি রিজিওনাল অ্যাসপিরেশনকে তুমি আবার চেপে দিতে চাইছো। মানে আমি যখন হিস্ট্রিকে রিড করছি, আমার তো হিস্ট্রিকে রিডটাকে অন্তত ঠিকভাবে করতে হবে। এবার যেটা শশীদিদের বা কংগ্রেসের বা সিপিএম এরও তো আপত্তি থাকবে, উই মাস্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ আ ফেডারালিজম। ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় যেটা শশীদিরা বলছেন বা কংগ্রেসও বলছে যে মানে প্রধানমন্ত্রীর হাতে অথবা কেন্দ্রীয় নির্বাচন কমিশনের হাতে সব অধিকার চলে যেতে পারে না। আমি একটা জিনিস আপনাকে বলি যে এটা কি করে সম্ভব হয় যে রাজ্য নির্বাচন কমিশনের আন্ডারে যে ভোটটা হয় সম্পূর্ণ স্বতন্ত্র বডি। আমি সৌম্য সেই পয়েন্টে আসছি একদম। এটা সমস্যা হচ্ছে কেউ রামনাথ কোবিন্দের পুরো রিপোর্টটা পড়েনি। রামনাথ কোবিন্দের 1868 পাতার রিপোর্টে যেখানে ওই স্টেট ইলেকশন কমিশনগুলোকে অ্যাবলিশ করার কথা বলা আছে, সেই বিলটা বিজেপি পার্লামেন্টে প্লেসই করেনি, কারণ বিজেপি জানে যে ওটা যে স্টেটে যাবে সঙ্গে সঙ্গে তারা ধরাশায়ী হবে। মানে আপনার যেটা প্রশ্ন, তামিলনাড়ুর হয়তো ইস্যু হচ্ছে যে সেখানে ফিশারম্যানরা আটকে পড়েছে, একদম। আর কাশ্মীরের ইস্যু হচ্ছে ওখান থেকে জঙ্গি ঢুকছে। আপনি দুটোকে একসঙ্গে একই দিনে চালিয়ে দেবেন, এটা হতে পারে? হ্যাঁ, আমি দেবজিৎ কি বলছি শুনে নিয়ে। দেবজিৎ প্রশ্নটা উত্তর। প্রথম কথা হচ্ছে না, আগে আর চন্দনদার যদি কোনো প্রশ্ন থাকে করে নিন, তাহলে একদম ডাটবোর্ড তো আমি তো উত্তর দেবো, সবার উত্তরে দেবো। আচ্ছা, তাহলে বলে নি। প্রথম কথা হচ্ছে যে সবকিছু প্রথমেই আমরা নামুমকিন হ্যাঁ, এরকম হতেই পারে না এরকম বলি, যেমন এটা বরাবরই নির্বাচন ক্ষেত্রে ভারতের জনগণ, ভারতের নেতৃত্ব সবসময় এটাই করেছে। আমি বলি, প্রথমে যখন নির্বাচন হলো 51-তে, সেই সময় তার আগে মাত্র আমরা প্রথমে 15ই আগস্ট স্বাধীনতা পেলাম, তারপরের 15ই আগস্ট অব্দি আমরা স্বাধীন হয়েছি বলে খুশিয়ালি চললো বিভিন্ন জায়গায়। মাত্র 3 বছরের মধ্যে 2 বাঙালি বীরই বলবো তাদেরকে, একজন হচ্ছেন অশোক সেনের দাদা সুকুমার সেন, আর আমাদের প্রশান্ত চন্দ্র মহলানবিশ, তিনি ব্যালট তৈরি এবং সব জায়গায় সেরকম পাঠানো, এই যে একটা, এবং সমস্ত ভারতবর্ষের সবাই তাদের নেতৃত্ব ছিল, যারা ব্যুরোক্র্যাট ছিলেন, যারা তখনকার রাজনীতিবিদ ছিলেন, তারা পুরোটাকে
জিনিসটাকে চালালেন, তখন সারা ভারতের লোকেদের অত কনফিডেন্স তো ছিলই না। দেশ গঠন হচ্ছে ভাই। না না, দেশ গঠন হচ্ছে, কনফিডেন্স তো ভারতবর্ষে ছিলই না। ভারতের বাইরে যারা গণতন্ত্র নিয়ে অনেক বড় বড় কথা বলতেন, 100 বছর আগে আমেরিকায় গণতন্ত্র চলছে, তারা তখন বাঁকা হাসি হাসছিল যে নেটিভদের দেশে এরকম একটা গণতন্ত্র কি তোমরা করতে পারবে? হ্যাঁ, হতেই পারে না। আমাদেরও কনফিডেন্সের অভাব ছিল, কিন্তু আমরা করে দেখিয়েছি। তারপরের যে কটা হয়েছে কংগ্রেস, কনস্টিটিউশন, নেহেরু করে দেখিয়েছে। কনস্টিটিউশনের, নেহেরু নয়, ওই সময় আমি একটু বলি যে এখানে যদি নেহেরুর যদি সেখানে কোনো ক্রেডিট থাকে নিশ্চয়ই আছে, কিন্তু আমার কথা হচ্ছে যে ভারতবর্ষের এরকম ভাবে বলছেন কেন? আমি আপনাদের বেলায় বলিনি, ভারতবর্ষের জনতার ক্রেডিট সব থেকে বেশি, এই ক্রেডিট ভারতবর্ষের জনগণের, হ্যাঁ কি না? কিন্তু আমি বলছি কনস্টিটিউশনের কোথাও একটা জায়গা দেখাতে পারবেন যেখানে বলা হচ্ছে এক দেশ এক ভোট করা যাবে না? দেখান না। নেগেটিভ আইন তো দেখাতে পারবেন না। পজিটিভ আইন হচ্ছে কনস্টিটিউশন বলছে ফিক্সড এই সময় ভোট করতে হবে, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর হচ্ছে যখন টিএন সেশন কাট করলেন, রেশন কার্ড অব্দি আমাদের দেশ আটকে ছিল, তখন সবাই মিলে চিৎকার করে বললো এরম আবার কাটফাট হয় নাকি, এসব ভোটার এপিক ফেপিক সব বাজে কথা। এখন দেখুন ভোটার এপিক সবাই দেখাচ্ছেন, সবাই করছেন, আধার কার্ডের সময় সেরকম, প্যান কার্ডের সময় সেরকম, মানে আমি বলতে চাইছি এটাই আমাদের সিস্টেম। এবার এটাও হবেই সিস্টেম চালু হচ্ছে আর না, ওটা তো একটা আমাদের আমি বলছি consensus, আমি consensus, চিন্তায় পড়ে আমরা যাচ্ছি। যেটা বলছি, মানে দেবজিতের আজকে হলো কি, আধার আরে, কার্ড তো কম আমি আবারও বলছি, চেঞ্জ করে ফেললো। আপনারা যখন বলতেন মানে মুশকিল হচ্ছে কি জানেন তো, BJP বিজেপিকে অভিমন্য বোধ করার যে প্রবণতা সবার মধ্যেই থাকে, না, না, একদমই এবং না, তুমি বলো। সাধারণ মানুষদের মধ্যে যেরকম থাকে সেটা একটা অদ্ভুত। তাহলে আমাকে একটু বেশি সময় দিতে হবে, যেটা তো সময়ের নিয়ম। তো যেটা বিষয় আমি যেটা বলতে চাইছি, প্রত্যেক ব্যাপারেই যদি না হয়, এবং তারপরে অদ্ভুত ব্যাপার সবেতেই হ্যাঁ হয়। গত 14 সাল থেকে কিন্তু তাই দেখছি, মোদিজি যা বলেন সবাই মিলে না এসব হতে পারে না, একদিন সময় দিচ্ছি মোদিজি, 500 টাকার নোট, 1000 টাকার নোট সব শেষ করে ফিরিয়ে নিতে হবে। এখন দেখছি সবাই মেনে নিয়েছে। 370 দ্বারা কাশ্মীরে হবে না সবাই মেনে নিয়েছে। তো এটাও মেনে নেবে, চিন্তার কোনো কারণ নেই। কিন্তু আমাদের কথা হচ্ছে কোনো চাপিয়ে দেওয়া নয়, দিস উইল ফর কনসেনসাস, একমতীকরণ হওয়ার জন্য। এটা বিজেপির কেন হবে? বিজেপি কেন করবেন? আজকে বিজেপি আছে, কালকে বিজেপির শাসন থাকবেন কি থাকবেন না পরের কথা, কিন্তু দেশ থাকবে, ঠিক। দেশের জনতা থাকবে। কংগ্রেসের কাছে আসবে এই তো প্রশ্ন নিয়ে। থাকবে, কিন্তু আচ্ছা, সেই থ্রেটটাই আপনারা পাচ্ছেন এই যে উত্তরটা আপনারা থাকবেন কিনা, তাই জন্য এই প্রেসিডেন্সিয়াল সিস্টেম সিস্টেম নয় দিদি। এটাই বলতে দিদি, যাচ্ছি, প্রেসিডেন্টের, আমি 1 মিনিট বলে নি, দিদি যেটা বলছেন, যেটা সবার মধ্যে আতঙ্ক, প্রেসিডেন্সিয়াল রুল চালু করা। আরে প্রেসিডেন্সিয়াল রুল চালু করার জন্য সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত যারা হয়েছেন তারা অকংগ্রেসী দলগুলো। তৃণমূল কংগ্রেস কোথাও কোনোদিন প্রেসিডেন্সি রুল জারি করার জন্য হয়নি, হয়েছে সিপিএম, বহু জায়গায় হয়েছে, আর হয়েছে বিজেপি। দেবজিৎ প্রথমেই একটা কথা বললো যে বিজেপি অমর নয়।